স্টুডেন্ট, বেঙ্গলি টিউশনে সকল ছাত্র এবং ছাত্রীদেরকে জানাই স্বাগত। আজকে আমি আবার একটা নতুন অডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো আইএসসির সিলেবাসের অন্তর্গত মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের 10ম পর্বটি। তোমাদের যদি এরকম নতুন নতুন অডিও শুনতে ভালো লাগে বা তোমরা যদি আমার অডিওটা শুনতে পছন্দ করো, তাহলে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। চলো এবার গল্পে প্রবেশ করি। দুর্গাপুজোর আগেই ক্লাবগুলোর প্রতিযোগিতার একটার পর একটা হয়ে গেল। ক্ষিতীশ একটিতেও কোনিকে নামায়নি, এমনকি অ্যাপেলোর প্রতিযোগিতাতেও নয়। যদিও এখন তার সময় অমিয়ার সময় প্রায় সমান, তবু ক্ষিতীশের ধারণা এখন তার প্রকাশের উপযুক্ত সময় আসেনি। হিয়ার সময় এখন কত সেটা না জানা পর্যন্ত কোনিকে সে বার করতে চায় না। এখানে অনেকেই জেনে গেছে ক্ষিতীশ একজন সাঁতারু তৈরি করছে। বালিগঞ্জ ক্লাবে সে গেলেই প্রণবেন্দুর নির্দেশে হিয়া এমনভাবে সাঁতার কাটে কিংবা জল থেকে উঠে পড়ে, যার ফলে ক্ষিতীশ ওর সময় নিতে পারে না। হিয়াও কোনো প্রতিযোগিতায় নামেনি, তাই তো ক্ষিতীশ কিছুটা ভাবনায় পড়ল। প্রত্যেক ক্লাবের, এমনকি স্টেট চ্যাম্পিয়নশিপের ভিত্তি স্ট্যান্ডেও অমিয়া আর বেলাকে উঠতে দেখা গেল। একদিন খবরের কাগজের একটা খবর দেখে ক্ষিতীশ কেটে রেখে দিল। মুম্বাইয়ের মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপের রমা যোশী নামে একটি মেয়ে 100 মিটার ফ্রি স্টাইলে সময় করেছে 1 মিনিট 12 সেকেন্ড। 1:20 উপরে সময় করাই ভারতীয় মেয়েদের রেয়াজ। সেখানে একবারও ক্ষিতীশ এরপর কোনির ট্রেনিং আরও কঠিন করে তুলল। এবার জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ দিল্লিতে। পুজোর পর বাংলার দল রওনা হয়ে গেল। অমিয়া মেয়েদের দলের অধিনায়িকা। বাংলার মেয়েরা একটি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ নিয়ে ফিরল। সোনাটি অমিয়ার 100 মিটার ব্যাকস্ট্রোকে রমা যোশী একাই 6টি সোনা জিতল, 4টি ব্যক্তিগত রেকর্ড করে। শীত এসে গেছে, কমলদিঘির জল কমে গেছে। সোয়েটার পরা লোকেরা এখন সেখানে বেড়ায়। কেউ আর জলে নামে না, কিন্তু অব্যাহত কোনি দুবেলা জলে নামা। আপত্তি করেছিল অনেকেই। ক্ষিতীশ জবাবে শুধু বলেছে, যদি পারে তাহলে নামবে না কেন, সারা বছরই ট্রেনিংয়ে থাকা দরকার। প্র্যাকটিস চাই, প্র্যাকটিস। মুভমেন্টগুলো যেন অভ্যাসে দাঁড়িয়ে যায়, স্বাভাবিক হয়ে আসে। তা না হলে স্পিড বাড়ানো যাবে না। এদেশে মাত্র 6 মাস সাঁতার হয়, তাই তো এই শোচনীয় দশা। কোনিকে বাকি 3টি স্ট্রোকও ক্ষিতীশ ইতিমধ্যে শিখিয়ে দিয়েছে। ফ্রি স্টাইল, বাটারফ্লাই, ব্যাক এবং বেস্ট, এই 4 রকমের স্ট্রোক মিলিয়ে কোনি এখন দিনে 2 মাইল হাড়ভাঙা সাঁতার কাটে। কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে হয়েছে 50 কেজি। বছর ঘুরে নতুন বছর এলো। একদিন ভেলো প্ল্যাটফর্মের উপর দাঁড়ানো ক্ষিতীশকে বলল, ক্ষিতদা, এবছর ওকে কম্পিটিশানে নামাবে তো? ক্ষিতীশ তখন কোনির 2টো পায়ে গোছা বাঁধছিল রবারের দড়ি দিয়ে। পা বাঁধা অবস্থায় শুধুমাত্র হাতের পাড়িতে ওকে পুল করতে হবে। ক্ষিতীশ অন্যমনস্কের মতো বলল, সিজন শুরু হয়ে গেছে? সিজন কি তোমার জন্য বসে থাকবে নাকি? কর্পোরেশনে তো অনেক দিন কমলদিঘিতে জল ছেড়েছে, হুঁশ নেই? ভেলো কথা থামিয়ে ফেলল। ক্ষিতীশ হাত তুলে রয়েছে কোনি স্টার্টিং পজিশনে। তারপর ক্ষিতীশ বলতে শুরু করলো, অন ইয়োর মার্ক, গেট সেট। ক্ষিতীশ হাতটা নামালো। কোনি ঝাঁপাবার সঙ্গে সঙ্গে একবার ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে পিছন ফিরে বলল, কি বলছিলিস? হরিচরণদা ভয় পেয়ে গেছে। ভেলোর ধারে কাছে কেউ নেই, তবু সে এধার ওধার তাকিয়ে গলা নামিয়ে বলল, অমিয়া
ও বেলা জুপিটারে আবার চলে এসেছে তো, সে খবর রাখো কি? ওদের ট্রেনিং চার্ট তৈরি করেছে হরিচরণ। অমিয়া বলেছে অত ট্রেনিং লোড নিতে পারবো না, তাই নিয়ে হরির সঙ্গে তর্কাতর্কি হচ্ছে। হরি বলেছে যদি খিদ্দার মেয়েটার হাতে মার না খেতে চাস তো হার্ড ট্রেনিং আরম্ভ করেও কোনো লাভ নেই। ক্ষিতীশ বলল, কোনি এখন যে টাইম করছে অমিয়ার পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হবে না। তারপর ভেলো বলল, তাহলে এবার ওকে জুপিটারে চ্যাম্পিয়নশিপে নামিয়ে অমিয়াকে মার খাওয়াও। মনে আছে কি বলে অপমান করেছিল? জলে কোনির দিকে চোখ রেখে ক্ষিতীশ জবাব দিতে ভুলে গেল। ভেলো ধর্মড়িয়ে বলল, যা বলতে এসেছিলুম সেটাই বলা হয়নি। আর একটা দর্জির দোকান ঠিক করেছি, দিনে প্রায় 1/2 কেজি মাল হয়, ওরা তোমার জন্য রেখে দেবে, তুমি কালই যেও, এই নাও ঠিকানা। ভেলো চলে যাওয়ার পর ক্ষিতীশ স্টার্টিং ব্লকের উপর বসে ওর কথাগুলো মনের মধ্যে নাড়াচাড়া করছিল। তখন দেখল ধীরেন ঘোষ আর বধূ চাটুর্যে কমলদিঘির পশ্চিম গেট দিয়ে ঢুকে কৌতূহলী হয়ে এগিয়ে আসছে তার দিকে। খিদ্দা দেখছি উঠে পড়ে লেগেছে। কদ্দূর হলো? ক্ষিতীশ যথাসম্ভব নিরাসক্ত হবার চেষ্টা করে ধীরেনকে বলল, কিসের কদ্দূর? এই তোমার চ্যাম্পিয়ন তৈরি করার। এবারে দিল্লিতে দেখলুম মুম্বাইয়ের রমা যোশীকে, অসাধারণ, ফ্যান্টাস্টিক। ইন্ডিয়ায় এরকম মেয়ে সুইমার কখনো হয়নি। হ্যাঁ, ভালোই টাইম করেছে। ক্ষিতীশ নিষ্পান স্বরে বলল, তোমার এই গঙ্গা থেকে কুড়োনো মেয়েটা কেমন টাইম করছে? বধূ চাটুর্যে নস্যির ডিবেটা রেলিংয়ে ঠুকে ঢাকনিটা খুলতে খুলতে বলল, ডন ফিজারের টাইম ধরে ফেলেছে? ক্ষিতীশ বলল, আর একটু বাকি আছে, কাল পরশুই ধরে ফেলবে। ক্ষিতীশের চোখ জোড়া মিটমিট করে উঠল। তখন কোনি কিকিং বোর্ড ধরে স্পিন করে যাচ্ছে। বধূ চাটুর্যে সেদিকে তাকিয়ে বলল, ঠাট্টা করলে আমার সঙ্গে? ঠাট্টা? জলে নেবে 1 বছরেই ডনের টাইম ধরে ফেলেছে কিনা জিজ্ঞাসা করলে এখন সিরিয়াস কথার পর কি ঠাট্টা চলে? আগে অমিয়াকে বিট করুক, তারপর বড় বড় ব্যাপার ভাবা যাবে। তা বটে, ধীরেন ঘোষ বিজ্ঞের মতো বলল, তবে অমিয়াকে বিট করা আর সম্ভব হলো না। এইটাই ওর লাস্ট সিজন। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের পর চলে যাবে কানাডায়। ক্ষিতীশ সচকিত হয়ে উঠল। কোনি যদি অমিয়াকে না হারায় তাহলে বিরাট একটা অপূর্ণতা ক্ষিতীশের জীবনে যেন রয়ে যাবে, চিরকাল যেন তাকে অতৃপ্ত থেকে যেতে হবে। তাহলে কোনিকে এবার তো নামিয়ে জানাতে হয় বেঙ্গল চ্যাম্পিয়নের থেকে কত পেছনে রয়েছে। তারপর বধূ চাটুর্যে ব্যস্ত হয়ে বলল, না না না, তা করতে যেও না, সবে শুরু করেছে, বাচ্চা মেয়ে, এখনই বড় রকমের মার খেয়ে গেলে সেটব্যাক হবে, তাতে ওর ক্ষতি হবে। হোক, তবু তো পরে বলতে পারবে অমিয়ার পা ধোয়া জল খেয়েছি। সেই দিনই নকুল মুখুজ্জিকে ক্ষিতীশ জানালো এবার জুপিটারের কম্পিটিশানে কোনির এন্ট্রি অবশ্যই যেন দেয়া হয়। ক্ষিতীশ এবার আরও সতর্ক, আরও হিসেবি, আরও কঠিন হলো কোনির ট্রেনিং সম্পর্কে। তীক্ষ্ণ নজর রাখল কোনির হাবভাব, শোয়া, খাওয়া এবং বিশ্রামের দিকে। প্রতি মাসে একবার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে পরিশ্রমের ভার বাড়িয়ে যেতে লাগলো। অ্যাপেলোর ছেলেদের সঙ্গে এখন তাকে প্রতিযোগিতা করিয়ে সময় নেয়। ক্ষিতীশ একদিন কাগজে বড় অক্ষরে লাল কালিতে 70 লিখে ক্লাবের বারান্দার দেয়ালে সেঁটে দিল। কৌতূহলী প্রশ্নের উত্তরে সে হেসে বলতো, অত বছর আমায় বাঁচতে হবে কি না সেটা যাতে মনে থাকে, তাই চোখের সামনে রাখলাম রোজ দেখার জন্য। আসলে ওটা হচ্ছে 70 সেকেন্ড।
সময়টা কনির চোখে প্রতিদিন ভাসিয়ে রাখার জন্য শুধু ক্লাবেই নয়, বাড়িরও দেয়ালে লিখে রেখেছে, রমা যোশী এখন লক্ষ্যের পাত্রী। 1 মিনিট 10 সেকেন্ড কনিকে এই বছরই সাঁতরাতে হবে। অসম্ভব বলে কিছু নেই রে। কনিকে রাতে খাওয়ার পর বাড়ি পৌঁছে দেওয়ার সময় ক্ষিতীশ বলে, বুঝলি, আমাদের শত্রু হচ্ছে সময়, এই ঘড়িটা। ক্ষিতীশ পকেট থেকে স্টপওয়াচটা বার করে কনির চোখের সামনে ধরে। কনি সেটা হাতে নিয়ে গভীর মনোযোগে দেখতে থাকে। বারবার চাবি টিপে দেখে কাঁটাটা থরথরিয়ে কেমন এগোচ্ছে। ওয়ার্ল্ড রেকর্ডের দিকে এগোতে হবে। ছোটোখাটো রেকর্ডগুলো ভাঙতে ভাঙতে এগোতে হবে। খিদ্দা, উমিয়াদির রেকর্ড কবে ভাঙব? ঘড়িটা কানে লাগিয়ে কনি হঠাৎ প্রশ্ন করল। ক্ষিতীশ হেসে বলল, কেন? আজ দোকানে এসেছিল ব্লাউজ করাতে। আমাকে সকলের সামনে বলল, তুই এখানে ঝিয়ের কাজ করিস? জানো খিদ্দা, আমার খুব লজ্জা করলো। আমার হাতের লেখাটা এত খারাপ, নইলে খাতায় মাপ লেখার কাজ করতে পারতুম। তুমি বৌদিকে একটু বলবে? আমি রোজ তাহলে হাতের লেখা প্র্যাকটিস করব। বলবো, ক্ষিতীশ মৃদুস্বরে বলল। কাউন্টারের ওধারে বসলে খানিকটা জেতা হবে। ক্ষমতা দিয়ে জিততে হয়। তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। যখন তোর ক্ষমতা খানিকটা বাড়াতে পারবি, শুধু তোর কেন, তখন আমারও মান তাতে বাড়বে, মানুষেরও মান বাড়বে। মানুষেরও? কনি হকচকিয়ে বলল। ক্ষিতীশ ওর পিঠে চাপড় দিয়ে ঝুঁকে ভারী গলায় বলল, হ্যাঁ, মানুষেরও। মানুষ শব্দের থেকে জোরে আকাশে উড়েছে। 10 সেকেন্ডের কমে ডাঙায় 100 মিটার ছুটেছে। জলে মেয়েরা 1 মিনিটের বাধা ভেঙেছে। স্বপ্নেও ভাবা যায়নি এমন সব পদ্ধতি ল্যাবরেটরিতে অপারেশনের টেবিলে মানুষ শিখেছে এই শরীরের আয়ু বাড়াতে। একদিন আসবে যখন আলোর গতিকে মানুষ হার মানাবে, ইচ্ছে মতো বয়সটাকে বাড়াবে। এই যে রেকর্ড ভেঙে মানুষ জলে, স্থলে, আকাশে এগোচ্ছে, এই সবই মানুষের মুক্তির চেষ্টা, এই ঘড়িটার হাত থেকে বেরিয়ে আসার চেষ্টা। একদিন সব ঘড়ি ভেঙে চুরমার করে দেবে মানুষ, সময়কে হারিয়ে দেবে মানুষ। খিদ্দা, কাঁধে লাগছে। কনি অস্ফুটে কাতরে উঠল। কনির কাঁধে উত্তেজিত আঙুলগুলো চেপে বসে গেছে। ক্ষিতীশ লজ্জা পেয়ে হাতটা নাবিয়ে নিল। অনেক সময় আবল তাবল বকি, তুই এসব কথা বুঝতে পারিস? কনি মাথা নাড়ল। ক্ষিতীশ যেন তাতে নিশ্চিন্ত হলো। এমন স্বরে বলল, তোর পক্ষে এসব কথা শক্ত কথা, তবে আরও বড় বুঝতে পারবি। খিদ্দা, তুমি কিন্তু বলবে না আমার টাইম উমিয়াদির রেকর্ড থেকে কত পেছনে? বলবো, একেবারে কম্পিটিশানেই দেখিয়ে দেব ব্যাটাদের কে কার পায়ে জল খায়। এই 3 মাস পরই ক্ষিতীশ অ্যাপেলোর বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে উঠল, বদমাইশি! এসব হচ্ছে ধীরেনের বদমাইশি। কনির এন্ট্রি নেবে না কেন? অ্যাপেলোর সঙ্গে ঝগড়া, তাই বলে সুইমারদের ওপর ঝাল ঝাড়বে? প্রোটেস্ট করো, ইনজাংশন দাও, যা খুশি ইচ্ছে মতো করবে। এটা কি মগের মূল্য? নকুল মুখুজ্জে আর বিষ্ণুধর এবং আরও অনেকে সেখানে বসে। ক্ষিতীশ পায়চারি করছিল। থমকে জুপিটার ক্লাবের দিকে মুখ ফিরিয়ে বলল, কোথায় নেবে গেছে অপদার্থরা? ক্লাবটাকে কোথায় নামিয়ে এনেছে? এখন ভয় ইতর্ম শুরু করেছে। ভেবেছে এইভাবে ক্ষিতীশ সিংহীকে আটকাবে? ফিসফিস করে বিষ্ণুধর বলল, এসব বিনোদ ভরের পরামর্শে হয়েছে। পাবলিককে এটা জানানো উচিত। প্রেস কনফারেন্স ডাকবো আমি? নকুল মুখুজ্জে ধীরে ধীরে মাথা নাড়ল। এন্ট্রি রিফিউজ করার অধিকার ক্লাবের আছে। ওরা বলেছে ডেট পেরিয়ে গেছে, তাই নেবে না। লাস্ট ডেট কবে সেটা তো ওরা বলে দেয়নি। সুতরাং আইনের ফাঁক রেখেছে। প্রোটেস্ট, ইনজাংশন কিছুই চলবে না। এটা মরালিটির ব্যাপার। ক্ষিতীশ অধৈর্য ভঙ্গিতে নিজের বুকে চাপড় দিল।
এটা খেলার, এটা সাহসের, এটা চ্যালেঞ্জের ব্যাপার। নকুল মুখুজ্জের ঠোঁট বিদ্রূপে মুচড়ে উঠল। বিষ্ণুধর উত্তেজিত হয়ে বলল, তাহলে একটা ডেমনস্ট্রেশন করলে কেমন হয়? বিক্ষোভ, প্রতিবাদ জুপিটারদের সামনে, বিনোদ ভরের বাড়ির সামনে একটা মিছিলও যদি পাড়ায় পাড়ায়? ওতে অনেক ঝামেলা। নকুল ঠান্ডা স্বরে বিষ্ণুধরকে মিয়ে দিল। জুপিটারেই পাবলিসিটি হবে, ওদের ইজ্জত একটু তাতে কমবে না। আপনার ইলেকশন পর্যন্ত লোকে এসব মনে রাখবে না, তার থেকে বরং অন্য কিছু ভাবা যেতে পারে। ক্ষিতীশ, তুই কি নিশ্চিত যে কোনি এখন অমিয়াকে হারাতে পারবে? নিশ্চিত, ক্ষিতীশ বলল দাঁত চেপে। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী অডিওতে একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব।